ভাই প্লিজ মাফ করে দেন, আমি বুঝতে পারিনি যে ওরা আপনার লোক, তাহলে আমি মামলা দিতাম না। তুই বুঝতে পারিস নাই ওটা তোর ভুল, আর আমি ভুল একদম সহ্য করতে পারি না। আমি কেস তুলে নেব আর আপনার ছেলেদের সব ইচ্ছা পূরণ করব, প্লিজ আমাকে ছেড়ে দেন। হ্যাঁ, তোদের মতো লোককে তো ছেড়ে দিতে হবে, রেখে লাভ কি? এই রাফি, একে ছেড়ে দিবি যেন সারা জীবন মনে রাখে যে এই আরফানের বিরোধিতা করলে কি হয়। আচ্ছা ভাই। মেরে যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে ফেলে আসবে। আচ্ছা ভাই। আমি সেখান থেকে চলে আসলাম। আমি হলাম আরফান। সবাই আমাকে জমের মতো ভয় পায়। আমাকে ভয় না পেলেও আমার যে পাওয়ার আছে তাকে ভয় পায়, কারণ এই অঞ্চলের সমস্ত খারাপ কাজকর্মের মাথা হলাম আমি। যত প্রকার ডুপ্লিকেট ব্যবসা আছে সব কিছু আমার দ্বারাই হয়। এক কথায় আমি হলাম এই শহরের মাস্তান প্লাস গুন্ডা। আমি একটু আগে যে লোকটাকে মারলাম কারণ সে আমার ছেলেদের খারাপ কাজের প্রতিবাদ করেছিল। আমি আমার বাসায় চলে আসলাম। একটু পর রাফি এসে বলল, ভাই কাজ হয়ে গেছে ভাই। ভালো, তুই আমার একমাত্র ছেলে যে আমার মনের মতো। ভাই আমাদের টিমের রাজুকে মেরেছে। শুনেই মাথায় রক্ত উঠে গেল। কার এত বড় সাহস যে আরফানের লোককে মারে সে? ভাই মামুনের বোনকে রাজু ভালোবাসে, তাই রাজু মেরেছে মামুন। মামুন? মামুনকে কোথায় পাবো আমি, বল? কালকেও অফিসে যাবে 8টার সময়। আমাকে 8টার আগে বলে দিস, আমি ব্যবস্থা নিব। আমার লোকের গায়ে হাত। যা বাসায় যা, কালকে ওর ব্যবস্থা নিব। আমি রাতে নেশা করে শুয়ে পড়লাম। নেশা না করলে যেন রাত পারই হয় না। সকালে আমাকে রাফি ঘুম থেকে রাখছে। ভাই একটু পর মামুন অফিসে যাবে। অফিস যাবে? ও যাবে হসপিটালে। চল। আমি একটা স্টিক নিয়ে বেরোলাম মামুনকে মারতে। দেখি মামুন অফিসে যাচ্ছে। মামুন আমাদের দেখে দৌড়াতে শুরু করলো। আমি আর আমার দলবল মামুনকে দৌড়তে ওর পেছনে দৌড় দিলাম। আমরা কিছু দূর যেতেই মামুনকে ধরে ফেললাম। তুই আমার দলের ছেলে রাজুকে মেরেছিস? তোর এত বড় হিম্মত, এত বড় বুকের পাটা তোর! তোর দলের লোক রাজু যে তোর মতো মাস্তান, সে আমার বোনের সাথে লাইন মারে, কত বড় সাহস! তুই বোধহয় আমাকে চিনিস না। তোর বোনকে রাজুর সাথে বিয়ে দিস, তা না হলে তোর ছবিতে মালা ঝুলিয়ে দেব। আমি তোর মতো পথের মাস্তানকে ভয় পাই না, আমি তোর নামে মামলা দিব। এক্ষুনি ভয় পাবে। আমি স্টিকটা নিয়ে মামুনের গায়ে একটা বাড়ি দিলাম আর পায়ে একটা বাড়ি দিলাম। মামুনের পায়ে বাড়ি দিতে বসে পড়লো। আমি হাত দিয়ে মামুনকে মারতে লাগলাম। তখন পেছন থেকে কেউ বলতে লাগলো, এই, আপনি এইভাবে একটা মানুষকে মারছেন কিসের জন্য? কি দোষ করেছে? তাকে দেখি একটা মেয়ে। আমি গুন্ডা হলেও মেয়েদের সাথে কিছু করতাম না। কি দোষ করেছে? ওকে এভাবে মারছেন কেন? আর আপনার বুকে কোনো মায়া দয়া নেই এভাবে একটা লোককে মারছেন? এই তুই কে রে, আমার কাজের মাঝখানে এসে বাধা দিস? কি ধরনের ভাষা? একটা মেয়ের সাথে মার্জিত ভাষায় কথা বলুন। তুই আমাকে আদব কায়দা শেখাচ্ছিস? তুই আরফানকে শেখাচ্ছিস? আমি মামুনকে মারতে লাগলাম, কিন্তু মেয়েটা আমার হাত থেকে স্টিকটা নিয়ে নিল। এই কি দোষ করেছে? মারছেন কেন? আর আপনার কি কোনো মায়া দয়া নেই? ওই লোকটা আমাদের ছেলেদের মেরেছে আর আমার নামে নাকি মামলা দেবে। শোন মামুন, এটা আমার শহর, আমি যা বলবো তাই হবে। আপনি একটা গুন্ডা, রাস্তায় এসে গুন্ডামি করছেন। এটা একটা ভদ্রলোকের পাড়া, এখানে এসে গুন্ডামি করলে আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। কি পুলিশে দিবি তুই আমাকে? চিনিস তুই আমাকে? আপনার মতো গুন্ডাকে চেনার দরকার নেই। আপনার মতো গুন্ডাদের কারণেই আজকে আমাদের সমাজের এই অবস্থা। এই যা এখান থেকে, আমি তোর ভাষণ শুনতে আসি নাই, আমি আসি প্রতিশোধ নিতে। ওর গায়ের একটা হাত দিয়ে দেখেন, আমি আপনাকে ফাঁসিতে ঝুলাবো। আমি মামুনকে একটা ঘুষি মারলাম, সাথে সাথে মেয়েটা আমার গালে একটা চড় মারল। এটা পাবলিক প্লেস, গুন্ডামি করার জায়গা না। আমি রাগে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমি আরফান, আর আমাকে কিনা থাপ্পড় দিল, তাও আবার একটা মেয়ে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তুই একটা মেয়ে, এর জন্য বেঁচে গেলি। তুই যদি একটা ছেলে হতি, এতক্ষণে আমি তোকে দেয়ালে সেটে দিতাম ছবি হিসাবে। আর যদি তোকে আমি দেখেছি মাস্তানি করতে, তাহলে আমি তোকে কিন্তু তোর নামে মামলা দেব। মাইন্ডেড। আমি রাগে কি করব ভেবে পাচ্ছিলাম না। আরো কয়েকটা মেয়ে এসে এই মেয়েটাকে বলছে, আই মিম, চল এখান থেকে, এরা গুন্ডা, এদের সামনে আসিস না। তার মানে মেয়েটার নাম মেম। আমি তো এই মেয়েকে ছাড়বো না, আমাকে চড় মেরেছে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। মেয়ে বলে কিছু বলতে পারলাম না। একটু ঠান্ডা মাথায় ভেবে এর প্রতিশোধ নিতে হবে। কিছু লোক এসে মামুনকে নিয়ে গেল। ভাই বাসা চলেন। রাফি, খোঁজ নে এই মেয়েকে, আমি একে দেখে নেব। আমাকে মেরেছে, আমার গায়ে হাত তুলেছে। আচ্ছা ভাই। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে আমার বাসায় আসলাম। কয়েক ঘন্টা পর রাফি আসলো। ভাই খবর আনছি। কি বল? ভাই মেয়েটার নাম মিম,
এই শহর থাকে ওরা 2 বোন। বাবা একটা কোম্পানিতে চাকরি করে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আচ্ছা আমি দেখছি, আমাকে থাপ্পড় মারা তাই না? ভাই মেয়েটার হাত পা ভেঙে দিব? না, তোদের কিছু করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আমি ভাবতে লাগলাম কি করা যায়, আমার রাগে মাথা কাজ করছে না। আমাকে থাপ্পড় মেরেছে, ওর কি শিক্ষা দেওয়া যায় যাতে সারা জীবন মনে থাকে আমাকে থাপ্পড় দেওয়ার কথা। আচ্ছা ওকে তুলে এনে আটকে রাখবো কি? আমি ওকে তুলে নিয়ে আসি, এর একটা চরম শিক্ষা ওকে দেব। আমি মিমকে তুলে নিয়ে এনে বিয়ে করে নেব, আর আমাকে থাপ্পড় দেওয়ার প্রতিশোধ নেব। আমাকে তো চেনে না, আমি যে কতটা ভয়ঙ্কর তা মিমকে বুঝিয়ে দেব। আমি মিমকে কিডন্যাপ করব। আমি বিকেলে একটা শপিং মলে চাঁদা নিতে গেছি, কিন্তু চাঁদা দেবে না বলে ঝামেলা করছে, তাই আমি সেই মলের মালিককে মারতে লাগলাম। কিন্তু পেছন থেকে কেউ একজন বলে উঠল, তুই আবারও গুন্ডামি করছিস? তাকেই দেখি মিম, এ তো মেঘনা চাইতেই জল। তুই আবার এখানে এসে মাস্তানি করছিস? মিম আঙ্গুল তুলে আমার সাথে কথা বলতে লাগলো। তোর খুব সাহস, আমি তো সাহস আজ ভেঙে দেব। কি করবি তুই আমার? দেখ, এটা বলেই মিমের ব্যাগ আর ফোনটা নিয়ে চলে আসতে লাগলাম। মিম আমার পিছু নিল। আমার গাড়ির পাশে আসতেই আমি মিমের মুখ চেপে ধরে গাড়িতে তুললাম। মিম খুব চিৎকার করতে লাগলো আর লাফালাফি। আমি মিমের মুখে স্প্রে দিয়ে অজ্ঞান করে নিলাম। আমি মিমকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আমি মিমকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নিলাম। মিমকে অজ্ঞান করে নিয়েছি। আমি মিমকে কিডন্যাপ করে আমার বাসায় নিয়ে আসলাম। মিম জ্ঞান হারিয়ে আছে। ওরে আমি আমার খাটে হেলান দিয়ে বসিয়ে দিলাম। আমি একটা বালতিতে পানি এনে মিমের মুখে ছুঁড়ে মারলাম। পানি দেওয়ার সাথে সাথে মিমের জ্ঞান ফিরে আসলো। মিম তো রীতিমতো ভয় পেয়ে গেছে। আমি কোথায়? এটা কোন জায়গা? তুই আমার বাসায়, এটা আমার রাজ্য। আমাকে এখানে আনা হয়েছে কেন? তুই এক্ষুনি বুঝতে পারবি। আমার গায়ে হাত তুলে তুই যে কত বড় ভুল করেছিস, সেই ভুলের মাসুল দিতে হবে। হ্যাঁ, মাসুল দিতে হবে তোকে। প্লিজ আমাকে যেতে দিন, আমি আম্মুর কাছে যাব। ভুলে যা তুই ওদের। আমাকে আঘাত করার ফল তোকে ভোগ করতে হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আম্মুর কাছে যাব। যাবি, তবে এখন না, যেদিন আমি বলবো তখন। মিম উঠে দৌড়ে চলে যেতে লাগলো। আমি মিমকে ধরে 2টা থাপ্পড় দিলাম। একটা রশি দিয়ে মিমকে খাটের সাথে বেঁধে ফেললাম। মিম প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং কান্না করতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আম্মুর কাছে যাব। মিমটা প্রচণ্ড কথা বলছে, তাই আমি ওর মুখটা ট্যাপ দিয়ে আটকে দিলাম। একটু পর রাফি আসলো। ভাই সব নিয়ে আসছি। কাজী কোথায়? ভাই উপরে আছে। আচ্ছা, এই শাড়িটাতে আর ছকিনা চাচিকে পাঠিয়ে দে, ওরে শাড়ি পরিয়ে নববধূ হিসাবে সাজিয়ে দে। আচ্ছা। আমি মিমের মুখ থেকে ট্যাপটা তুলে দিলাম। ও প্রচণ্ড হাঁপাচ্ছে। আমাকে শাড়ি পরাবে কেন? আজ তোর বিয়ে আমার সাথে, আমাকে থাপ্পড় মারা শাস্তি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এই বিয়ে করব না, আমি বাসায় যাব। চুপ, একটা কথাও নাই। তুই চুপচাপ বিয়ে করবে, আর যদি রাজি না থাকিস তাহলে তোর বাবা মা আর তোর ছোট বোন আমার হাতে। আপনি ওদের কিছু করবেন না, আর আমি আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। রাফি, একে তৈরি করে ওপরে নিয়ে আয়, আমি বাইরে আছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর মিমকে কোণের সাথে সাজিয়ে তোলা হলো। আমি মিমকে টেনে হিসে নিয়ে গেলাম। আমি মিমকে শক্ত করে চেপে ধরে বসিয়ে রেখেছি। কাজী আসলো বিয়ে পড়ানোর জন্য। মিমকে আমি জোরপূর্বক বিয়ে করে নিলাম। কাজী বিয়ে পড়াতে চাইছিল না, কিন্তু আমার ভয়ে বিয়েটা পড়ানো হলো। মিম এখন আমার স্ত্রী। আমি ওকে বুঝিয়ে দেব আরফানকে থাপ্পড় মারার জন্য কতটা মাসুল দিতে হয়। মিমকে বাসর ঘরে আটকে রাখা হয়েছে। দরজা লক করে মিমকে আটকে রেখেছি। এখন রাত প্রায় 9টা বাজে। আমি বাইরে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর মদ পান করছি, আর ভাবছি কিভাবে এর প্রতিশোধ নেব। আমার কাজে বাধা দিয়েছে আর আমার গায়ে হাতও তুলেছে। যেখানে গোটা শহর আমার নামে ভয় পায়, আর সেখানে একটা মেয়ে আমাকে থপ্পড় মেরেছে। এটার থেকে বড় লজ্জাজনক বিষয় আর কি আছে? আমি 9:30 দিকে বাসর ঘরে প্রবেশ করলাম। মিম আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। ছি, তুই আমাকে ছাড়বি না তাই না? কি করবি তুই আমার? আমি তোকে এমন হাল করব তুই সারা জীবন মনে রাখবি যে আরফানকে থাপ্পড় মারার জন্য কতটা ভোগান্তিতে পড়তে হয়। আমি এক পা করে মিমের দিকে এগিয়ে যেতে লাগলাম। মিম তাড়াতাড়ি টেবিল থেকে একটা ছোট ফল কাটার ছুরি হাতে নিয়ে আমার দিকে তাক করে। আমার দিকে এগোবেন না, আমি কিন্তু এটা দিয়ে আপনাকে আঘাত করব। প্লিজ যেতে দিন। কোথায় যাবে? আজ তো আমাদের সোহাগ রাত। আমি মিমের দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু মিম চাকুটা দিয়ে আমার হাতে আঘাত করলো। আমি সাথে সাথে ধরে ফেললাম চাকুটা। তবুও চাকুটার আঘাতে
আমার হাতের বাহুটা কিছুটা কেটে গেছে। আমার প্রচণ্ড রাগ আর জেগে উঠল আমার ভেতরে থাকা পশুটি। এমন কাটা তো আমার নিত্য নতুন চমক, যে সারাদিন মানুষের রক্তের সাথে চলাচল করে, তারা এই সামান্য শরীর আঘাত কিচ্ছু করতে পারবে না। আমি মিমের হাত থেকে চাকুটা নিয়ে ফেলে দিলাম। তুই আমাকে আঘাত করেছিস তাই না? আমার গায়ে ছুরি দিয়ে রক্তাক্ত করেছিস। দেখবি আমার আসল রূপ। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন। যেটা তো তোকে দেবো, তার আগে আমি মিমকে কাঠের উপর ফেলে দিয়ে এক হাত দিয়ে মিমের 2 হাত চেপে ধরলাম। মিম তো চিৎকার করে যাচ্ছে, খুব জোরে কান্না করছে, কিন্তু আমি মিমের কান্নার আওয়াজ শুনলাম না। আমি মিমের ইচ্ছার বিরুদ্ধে তার উপর নিজের অধিকার আদায় করে নিতে ব্যস্ত হয়ে পড়লাম। আমি মিমের উপর নিজের পুরুষত্ব ফলালাম। আমি মিমের ইচ্ছার বাইরে মিমের দেহটাকে হিংস্র হায়নার মতো ভোগ করে নিলাম। আমি নিজের জামাটা নিয়ে বাইরে চলে আসলাম। ওদিকে মিম বসে বসে কান্না করছে। মিম নিজের অস্তিত্ব রক্ষা করতে পারল না। এখন আমি তৃপ্ত। আমার উপর আক্রমণ আর আমার গায়ে হাত তোলার প্রতিশোধ নিতে পেরেছি। আমি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছি। মিম যেখানে ছুরি দিয়ে আঘাত করেছিল সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে খেয়াল নেই, কারণ আজ আমি তৃপ্ত। আমাকে অপমান করার পর থাপ্পড় দেওয়ার প্রতিশোধ নিতে পেরেছি। আমার সমস্ত গায়ে মিমের নখ লেগে দাগ হয়ে গেছে। আমি সারা রাত বেলকনিতেই কাটিয়ে দিলাম। সকালে রুমে গিয়ে দেখি মিম গোটেশরি মেরে শুয়ে আছে। আমার রাতের কথা মনে নেই। রাতে যে আমি কি করেছি তার কোনো কিছুই আমার মনে নেই। রাতে আমি নিজের ওপর নিজেকে কোনো কন্ট্রোল করতে পারি নাই। রাতের কথা মনে আসে, শুধু প্রতিশোধের কথা। আমার আবার রাগ হলো। আমি সোজা গিয়ে মিমের চুলের মুঠি ধরে টেনে তুললাম। ঘুম চোখে বেচারি মিম প্রচণ্ড ভয় পেয়ে গেল। এই, এটা তোর বাসা না যে তুই সারা রাত ঘুমিয়ে থাকবে। যা গিয়ে কাজ কর। প্লিজ আমাকে যেতে দিন, আমি আম্মুর কাছে যাব। আমার আম্মুর কাছে যেতে দিন প্লিজ। তোকে আমি বিয়ে করেছি, তুই এখন আমার বউ, আর আমার কথা শুনেই চলতে হবে। তোকে আমি আমার দাসী বানিয়ে রাখবো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আম্মুর কাছে যাব। চুপ, একটা কথাও নয়। আর তোকে তো আমি যেতে দেব না। কেন? আপনার তো ভোগ করা হয়ে গেছে, তো কিসের জন্য আমাকে আটকে রেখেছেন? তোকে তো আমি ছাড়ছি না। তুই আমাকে থাপ্পড় মেরেছিস পাবলিক প্লেসে। তার জন্য আপনি আমার কাছে সবকিছু কেড়ে নেবেন, আমার জীবনটা শেষ করে দিলেন। রাফি দৌড়ে এসে, ভাই সর্বনাশ হয়ে গেছে। এই মেয়ের আব্বু অনেকটা পুলিশ আর আমাদের শত্রুদের নিয়ে আমাদের দিকে আসছে। চাপ নিস না, যেভাবে আসে সেভাবেই চলে যাবে। আমার আব্বু চলে এসেছে, এবার আমাকে এই জাহান্নাম থেকে নিয়ে যাবে আর আপনাকে ফাঁসিতে ঝুলাবে। এই, আমার সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই। তুই আমাকে বাঁচাবি? কখনোই না, আমি আপনার মতো একটা ধর্ষকের ফাঁসি চাইব। তুই তোর আব্বুকে বলবি যে তুই আমার সাথে তোর নিজের ইচ্ছাতেই বিয়ে করেছিস। কখনোই তা বলবো না। আপনি আমাকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করে আমাকে ধর্ষণ করেছেন। তুই তোর ছোট বোনকে খুব ভালোবাসিস। সে কিন্তু স্কুলে গেছে এবং বাসায়ও যাবে। তুই আমার কথা শুনলে তাই বাসায় যাবে, আর যদি না শুনিস তাহলে কোথায় যাবে আমিও জানি না। প্লিজ আমার বোন মিষ্টির কোনো ক্ষতি করবেন না। তাহলে আমার কথা মতোই চলবে, আর তোর বাবাকে চলে যেতে বলবি, তাহলেই আমার শালিকা বাসায় যেতে পারবে। এরপর মিমের আব্বু আমার বাসায় আসলো। এসেই আমার জামার কলার চেপে ধরলো। আমি মিমের আব্বুর দিকে তাকিয়ে হাঁ করে আছি। এ কি, মিমের আব্বু? তার মানে মইনুল আঙ্কেল হলো মিমের আব্বু। আর মিমি কি তাহলে সেই ছোটবেলার? জানোয়ার, তুই আমার মেয়েকে কিডন্যাপ কেন করলি? আমি তো হাঁ করে মইনুল আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। আজ কত বছর পর তাকে দেখছি। স্যার, একে গ্রেফতার করুন। এ আমার মেয়েকে কিডন্যাপ করেছে। কিন্তু মিম আমার ব্ল্যাকমেলের জন্য মিথ্যা কথা বলল। না আব্বু, আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছাতে এসেছি, আর আমি একে বিয়ে করেছি। তুমি এখান থেকে চলে যাও। মিমের কথা শুনে মইনুল আঙ্কেল অনেকটা আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তিনি হাঁ করে মিমের দিকে তাকিয়ে আছে। মারে, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি চলে যাও এখান থেকে। দেখুন স্যার, আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, সে তার নিজের জীবনসঙ্গী নিজেই বেছে নিতে পারে। এতে আপনার কথা আমরা শুনতে পারবো না। মারে, কেন করলি তুই এটা? প্লিজ চলে যাও আমার সামনে থেকে। মইনুল আঙ্কেল আর পুলিশটা চলে গেল। মিম বসে বসে কান্নাই করছে, চিৎকার দিয়ে কাছে। কেন করলেন আপনি এমন? আমার আর আব্বুর মধ্যেকার সব সম্পর্কটা নষ্ট করে দিলেন আপনি। আব্বু আমাকে এখন ভুল বুঝবে। তাতে আমার কি? তোকে আমি কোথাও যেতে দেব না, সারা জীবন আটকে রাখবো। আমি তো আপনার কথা মতো মিথ্যে বললাম।
এখন আমাকে ছেড়ে দিন, আমাকে আর আমার বোনকে যেতে দিন। আমি সোজা গিয়ে মিমকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি কালকে মিমকে নেশায় ছুঁয়েছি, আর আজকে মিমকে জড়িয়ে ধরে আছি। নিজের অতৃপ্ত বুক বহুদিন যাকে পাইনি তাকে আজ জড়িয়ে ধরে আছি, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। মিম ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পেরে ওঠে না। আমি মিমকে ছেড়ে দিয়ে কপালে পরম আদর দিই, আর এতদিনের জমিয়ে রাখা ভালোবাসা দিয়ে একটা চুমু দিলাম। মিম আমাকে সাথে সাথে অনেকগুলো থাপ্পড় মারলো। কালকে সারা রাত আমাকে ভোগ করলি, আবার এখনো তোর শরীরে খিদা আছে? আমি মিমকে পাল্টা থাপ্পড় মারতে গিয়েও হাতটা যেন মিমের গায়ে দিতে পারছি না। চোখের সামনে কিছু স্মৃতি ভেসে আসে। আমি হাতটা নামিয়ে নিলাম। আমি কোনো কথা না বলে মিমকে রুমে আটকে রেখে চলে আসলাম। মিমকে এমন রুমে আটকে রেখেছি যে যেখান থেকে চলে যাওয়া বা সুইসাইড করা কোনোটাই সম্ভব নয়। আমি ঠিকানা নিয়ে মিষ্টির স্কুলের সামনে গেলাম। দেখি মিষ্টি আসে। আমি মিষ্টির সামনে গিয়ে, তুমি কি মিষ্টি? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? মিষ্টি কত বড় হয়ে গেছে। আমার সাথে এক জায়গাতে একটু যাবে প্লিজ? আমি তোমার কাছে হাত জোর করছি। কোথায়, আর আপনি কে বলুন তো? সব পরে বলবো, প্লিজ চলো, আমি তোমার কাছে হাত জোর করছি। আচ্ছা চলুন। মিষ্টি আমার গাড়িতে বসলো। আমি একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনলাম। খানা কিনে সোজা আমার বাসায় চলে আসলাম। এটা কোথায়, আর আমাকে কেন নিয়ে আসছেন? আমি কোনো কথা না বলে মিষ্টিকে মিমের রুমে নিয়ে গেলাম। মিম রুমের মধ্যে হাঁটু ভাঁজ করে বসে বসে কান্না করছে। আপু, মিম মিষ্টিকে দেখে দৌড়ে মিষ্টিকে জড়িয়ে ধরলো। মিম মিষ্টিকে জড়িয়ে ধরে খুব কান্না করছে। আপু তুই এখানে কেন? এই জানোয়ারটা আমাকে এখানে আটকে রেখেছে। চলো সবাই মিলে খেয়ে নেই। আপনার মতো একটা গুন্ডার সাথে বিষ পান করলেও সেটা হারাম, খাবো না। মিষ্টি আপু, তুমি খাবে তো? প্লিজ তুমি খেয়ে নাও। আপু না খেলে আমি খাবো না। আমি বলেছি তো তোমার আপু খাবে। মিষ্টি, তুই খাবি না, আর আমিও খাবো না, এতে বিষ মিশিয়ে রাখছে। না, আমাকে বিশ্বাস করো। আপনার মতো একটা ধর্ষকে বিশ্বাস? এই দেখো আমি খাচ্ছি, এতে কোনো বিষ নেই। আমি 1 চামচ খেলাম। আপনি তো একটা পিশাচ, আপনার কিচ্ছু হবে না এই বিষে। মিষ্টি তুমি খাবে? দেখো আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি খেয়ে নাও প্লিজ। মিষ্টি খেতে লাগলো, কিন্তু মিম খেতে যাচ্ছে না। 1 লোকমা খাবার তুলে মিমের মুখের কাছে দৌড়লাম। মিম সেটা টান মেরে ফেলে দিল, আবার দিলাম, আবারও ফেলে দিল। এভাবে বেশ কয়েকবার ফেলে দিল। আমি অতিষ্ঠ হয়ে 1 হাত দিয়ে মিমের মুখ চেপে ধরে খাইয়ে দিলাম। এভাবে মিমকে জোর করে খাইয়ে দিলাম। মিষ্টি তো দেখে হাসতেছে। ভাইয়া আপনি খাবেন না? না, ক্ষুধা নেই। আপুকে এত ভালোবাসেন যে খাইয়ে দিতে হলো? আসলে সে কাল রাত থেকে খায়নি। মিষ্টি চলো তোমাকে বাসায় দিয়ে আসে, তা না হলে বাসায় চিন্তা করবে। আমি মিমকে আমার রুমে আটকে রেখে মিষ্টিকে বাসার আগ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। আমি তো মিমের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এটা কি হতে কি হয়ে গেল। আমি বাসায় আসার পর দেখি মিম রুমে বসে কান্না করছে। মিম আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমি মিমের দিকে এগিয়ে যেতে মিম একটা পেপার ওয়েটেড ছুঁড়ে মারলো। আমি সরে যেতে গিয়েও আবার সেই ক্ষত স্থানে আঘাত লাগলো, যেখানে কাল রাতে মিম ছুরি দিয়ে আঘাত করেছিল। কোনো প্রকার চিকিৎসা না করার কারণে আবার রক্ত আসছে। রক্তে আমার পুরো হাত ভিজে যাচ্ছে। সাদা গেঞ্জির হাতা রক্ত লাল হয়ে গেল, কিন্তু আমার কোনো আপত্তি নেই। এ তো আমার নিত্যদিনের কাটা। যে সারাদিন মারপিট আর গুন্ডামি করে, তার কাছে এই সামান্য ক্ষত তো জ্যোতি নগণ্য। মিম রক্ত দেখে বিচলিত হয়ে গেল। আপনার মতো একটা ধর্ষকের রক্ত মাটিতে পড়ে মাটি অপবিত্র হয়ে যাবে, তাড়াতাড়ি চেপে বেঁধে বসুন। মিমে সে উপস্থিত বুদ্ধি তো কমেনি, পড়ুক। আর এটা মাটি না, আমার বাসা, এটা আমার রাজ্য। প্লিজ আমাকে যেতে দিন। কেন, তুমি কোথায় যাবে দীপান্বিতা? মিম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল দীপান্বিতার কথা শুনে। আপনি কে? আরফান। আরফান নাম আমার, এই শহরের এক নামে ডাকে। একটা ধর্ষক। আমি কোনোদিনই ক্ষমা করব না আপনাকে। আমি সারা জীবন এটাই কামনা করব যে আপনার মতো একটা চরিত্রহীন ধর্ষকের যেন উচিত শিক্ষা হয়। চুপ, একটা কথাও নয়। যা গিয়ে কাজ কর, রান্না কর আমার জন্য। পারবো না আমি আপনার কোনো কাজ করতে। আমাকে এখানে কেন আটকে রেখেছে? আমাকে প্লিজ যেতে দিন, আমি আব্বুর কাছে যাব। আব্বু আমার উপরে রেগে আছে শুধু আপনার জন্য। আপনি বাবা মেয়ের সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, আপনার কোনোদিন ক্ষমা করবো না। এই বেশি কথা না বলে খাবার বানিয়ে নিয়ে আয়। আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। আম্মুর কথা খুব মনে পড়ছে। তুই যদি পালানোর চেষ্টা করিস তাহলে আমি কি করব বলতো? তোর বোন মানে আমার শালিকা, যার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়েছে, আমি তাকে কিডন্যাপ করে বিদেশে পাচার করে দিব। না, আপনি মোটেও এটা করবেন না। আমি
আমি কোথাও পালাবো না। গুড, যা কিচেনে গিয়ে রান্না করে নিয়ে আয়। মিম মন খারাপ করে রান্না করতে চলে গেল। মেয়েটা কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে। আমি বসে বসে সিগারেট খেতে লাগলাম। আমি বসে বসে সিগারেট খাচ্ছি, তখন মিম আসলো। আমি ইচ্ছে করে সিগারেটের ধোঁয়া মিমের দিকে দিলাম। এতে মিম অনেকটা বিরক্ত হলো। থু, আপনার রুচি আর মন মানসিকতা এতটাই খারাপ। চুপ, বেশি কথা বলবি না। আমার আম্মুর কাছে যেতে ইচ্ছে করছে, প্লিজ আমাকে একটু আম্মুর কাছে নিয়ে চলুন। আম্মু খুব ভালোবাসার একটা বস্তু, আম্মু যার তুলনা এই পৃথিবীতে কেউ নেই। তাহলে আমাকে যেতে দিন, আমি আম্মুর সাথে যাব। যাও হবে না। দেখো, পরিবার ছেড়ে থাকাটা কতটা কষ্টদায়ক। আমাকে তো আপনি আপনার শরীরের চাহিদা মেটানোর জন্যই বিয়ে করেছিলেন, তা আপনার চাহিদা কি এখনো মেটেনি? আমার যেগুলো চাহিদা সেগুলো তুই মেটাতে পারবি না। আপনার মতো একটা শয়তান চরিত্রহীন ধর্ষকের চাহিদা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। চুপ, আর একটা কথা বললে আমি কিন্তু আবার এখানে নিজের অধিকার আদায় করে নেব। আমাকে একটু আম্মুর কাছে নিয়ে যাবে? না, তোর এই বাসা থেকে কোথাও যাওয়া লাগবে না। আমি মিমকে দরজায় লক করে রেখে দিলাম। সন্ধ্যার একটু আগে মিষ্টি আসলো। ভাইয়া, এখানে সব আছে, আপু যা যা ব্যবহার করতো। আমি মিমের সমস্ত জামা কাপড় আর ব্যবহারিক প্রসাধনী ওর বাসা থেকে নিয়ে আসতে বলেছিলাম। আমি মিষ্টির কাছ থেকে এগুলো নিয়ে আবার মিষ্টিকে বাসায় পাঠিয়ে দিলাম। আমি মিমের জামা কাপড়ের ব্যাগটা নিয়ে গিয়ে মিমের মুখে ছুঁড়ে মারলাম। এই নে, এটাতে তোর সব কিছু আছে। আমাকে কি এখানেই থাকতে হবে? হ্যাঁ, তোকে এখানেই থাকতে হবে, কারণ এটা তো তোর শ্বশুর বাড়ি। আমি পারবো না, আমাকে যেতে দিন, আমি আপনার দুটি পায়ে পড়ি। আমি মিমের হাতটা চেপে ধরলাম গায়ের সর্বশক্তি দিয়ে। যদি যাওয়ার নাম করিস তাহলে তোকে মেরে হাত পা ভেঙে দেব। প্লিজ ছাড়ুন, লাগছে। এ তো কিছুই না, তোর জন্য আমার যে কতটা ভয়ঙ্কর দিন গেছে তার শাস্তি তোকে পেতেই হবে। কি বলছেন? আমার জন্য ভয়ঙ্কর দিন কিভাবে পার করছেন? তুই আমাকে থাপ্পড় মেরেছিস। তার জন্য তো আপনি আমার সবকিছু শেষ করেই দিয়েছেন, আমার জীবনটা তো নষ্ট করেই দিয়েছেন। আমার কত স্বপ্ন ছিল, সব শেষ করে দিয়েছেন। তোর মতো মানুষের আবার স্বপ্ন? আমি মিমকে ছেড়ে চলে আসলাম বাইরে। আচ্ছা, আমারও তো স্বপ্ন ছিল আমি আমার বাবা মার সাথে থাকবো, তাদের সাথে সুখে সংসার করব, আনন্দ উল্লাস করে শান্তিতে জীবনযাপন করব। কত আশা ছিল, কিন্তু আজ আমি একা। তাদের কাছে আমি মৃত। আমাকে তারা এখন ঘৃণা করে। জানি না তারা কেমন আছে, আমাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে। এসব কথা ভাবতে ভাবতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আজকে কেন জানি না তাদের কথাগুলো খুব মনে পড়ছে। আজ নিজের অজান্তে চোখে জল চলে আসলো। আজ বেশ কয়েক বছর পর আবার চোখে পানি আসছে। আমি রুমে গেলাম, দেখি মিম বসে বসে কান্না করছে। এই নেকা কান্না বাদ দে। প্লিজ আমাকে যেতে দিন, আমি আম্মুর কাছে যাব। আম্মুর কাছে যাবি? কিন্তু আমি কার কাছে যাব বল? তোর তো আছে, আর আমার তো থেকেও নেই। মানে আপনার আম্মু কোথায়? জানে না, আর আমি তাদের কাছে মৃত। কি বলছেন আপনি? তোর অত শুনে লাভ নেই, আর বেশি প্রশ্ন করিস কেন? যা খেতে দে, চল খেতে চল। পারবো না, আপনার মতো একটা ধর্ষকের সাথে আমি খেয়ে পারবো না। আমি বিষ খাবো, তবু আপনার সাথে খাবো না। আচ্ছা দেখা যাক। আমি মেমকে দুপুরের মতো জোর করে খাইয়ে দিলাম। আমি খেলাম না। আমাকে কেন এভাবে জোর করে খাইয়ে দিলেন? আপনার মতো একটা ধর্ষকের হাতে খাওয়া পাপ। চুপ, একটা কথাও নয়। আমি মেমকে ধরে সোজা কোলে তুলে চাপিয়ে খাটে তুলে নিয়ে আসলাম। আমি খাটে এনে মেমকে ফেলে দিলাম। প্লিজ সরে যান আমার থেকে। চুপ, একটা কথাও বলবি না। আমি আস্তে আস্তে মিমের দিকে এগোতে থাকলাম। মিম ভয় পেয়ে চোখ বুজে আছে, কান্না করে ফেলেছে মেয়েটা। হাত পা গুটিসুটি মেরে চোখ বুজে ভয়ে কাবু হয়ে আছে। আমি এগিয়ে না গিয়ে মিমের দিকে তাকিয়ে তার ভয় পাওয়া চেহারা দেখতে লাগলাম। আমি ওর দিকে ওভাবেই তাকিয়ে রইলাম। এর আগে যখন মিম ভয় পেত তখন সে ঠিক এভাবেই থাকতো, আর আমি কাছে গেলে সে আমাকে জড়িয়ে ধরে বলতো, আরফান খুব ভয় করছে, প্লিজ আমাকে জড়িয়ে ধর, আমি থাকতে পারছি না। আর এখন মিম আমাকে ভয় পাচ্ছে। একেই বলে নিয়তি। কিছু করার নেই, তোর জন্য আজ আমি গুন্ডা নাম পেয়েছি। তোকে তো তোর পাপের শাস্তি পেতেই হবে। এইভাবে আছিস কেন? প্লিজ আপনি সরুন আমার কাছ থেকে। আমি আরো মিমের দিকে এগিয়ে গেলাম। আমি মিমের মুখটা দুই হাতে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। মিম আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। এতে আমার রাগ বেড়ে গেল। আমি মিমকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। মিম আমার বুকের ওপর শুয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রতিবারের মতোই বিফল হলো। মিম ধস্তাধস্তি করে হাঁপিয়ে উঠলো। সে আমার বুকে শুয়ে পড়লো। মিম আমার বুকে শুয়ে হাঁপাতে লাগলো।
মিমের গরম নিঃশ্বাস আমার বুকে লাগছে, যা আমাকে মিমের প্রতি মোহিত করতে লাগলো। আমি আলতো করে মিমের ঠোঁটে ঠোঁট রাখলাম। মিম চাইলেও সরাতে পারছে না। আমি হঠাৎ করে মিমকে ছেড়ে দিয়ে চলে আসলাম বাইরে। আমার কিছু পুরাতন কথা চোখের সামনে ভেসে আসলো। আমি কাকে স্পর্শ করছি, যার জন্য আমি আজ পিতামাতা থাকতেও এতিম, যার জন্য আমি পথে পথে থাকতে হয়েছে, আজ গুন্ডা নামে পরিচিত। আমি ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর এইসব কথাই ভাবছি। সারা রাত বেলকুনিতেই কাটিয়ে দিলাম। আমার কষ্টের সাথে পুরো ছাই হলো এক প্যাকেট নিকোটিন, যা আমার কষ্টগুলো চেপে রাখতে সাহায্য করে। সকালে আমি রুমে গিয়ে দেখি মিম শুয়ে আছে। কত সুন্দরভাবেই না শুয়ে আছে। কাউকে কষ্ট দিয়ে যে এত শান্তিতে ঘুমাতে পারে আমি আগে জানতাম না। আমি মিমকে ঝাড়ে দিয়ে ঘুম থেকে তুললাম। মিম অনেকটা ভয় পেয়েছে। এই, এটা তোর বাসা না যে জমিদারের মতো ঘুমিয়ে কাটাবি। যা গিয়ে ঘরদোর পরিষ্কার কর, আমি বাজার করে নিয়ে আসি, তুই রান্না করবি। পারবো না আমি রান্না করতে। তুই মুখে মুখে তর্ক করিস বলে একটা থাপ্পড় দিলাম। তুই আমার সব কথা শুনে চলবি, তা না হলে আমি তোকে মেরেই ফেলবো। তাই ফেলুন, আমি আর থাকতে পারছি না। আপনি আমার সব কিছু কেড়ে নিলেন, আমাকে ধর্ষণ করলেন। আমার সমাজে আর কোনো সম্মান থাকলো না। আমাকে আমার আব্বু আম্মু আমার পরিবার থেকে আলাদা করলেন। তোর বাঁচিয়ে রেখেছেন কেন? পরিবার? তোকে তো মাত্র কয়েকদিন পরিবার থেকে আলাদা করেছে, কিন্তু আমি তো আজ 13টা বছর নিজের পরিবার থেকে দূরে আছি। তা আমার বুঝি কষ্ট হয় না? তুই তো ঠিক মতোই খাওয়া দাওয়া পাচ্ছিস। আর আমার যখন বয়স 10 থেকে 12 বছর, তখন আমি এই শহরে এসেছি। কেন? নিয়তি, এটা আমার ভাগ্য ছিল। আচ্ছা, তুই কখনো খোদা জ্বালা সহ্য করেছিস? জানিস খোদা জ্বালা কতটা ভয়ানক? আপনি তো আপনার মতো ভিখারি নয় যে ক্ষুধার জ্বালা সহ্য করতে হবে। জি, সেটাই, তুই বুঝবি না। আচ্ছা, আমি তো পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মানুষ হতে পারতাম সমাজের একজন মানুষের মতো মানুষ। কিন্তু আমি আজ সবার চোখে খারাপ, সবাই আমাকে দেখে ভয় পায়। জানিস, আমি যখন এই শহরে আসি তখন কোনো কিছু চিন্তামই না। নতুন আসি, কেউ তো আর খেতে দেবে না, আর আমি কোনো কাজও পারতাম না। এভাবে একদিন না খেয়ে কাটিয়ে দিলাম। ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে গেলাম। হয়েছিস কখনো অজ্ঞান খিদের জ্বালায়? কাজ করতে পারেননি? আমি? আচ্ছা, তুই যে বলিস আমি গুন্ডামি করি। আচ্ছা, আমি কি ইচ্ছে করে গুন্ডা হয়েছি? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হোটেল রেস্তোরাঁ থেকে খাবার চুরি করতাম, আর তারা তো আমাকে ছেড়ে দেবে না, তারা আমাকে মারতো। আর নিজেকে বাঁচানোর জন্য আমি এই গুন্ডামি করি। আমি তো চাই ভালো হতে, কিন্তু পারি না। অতীত আমাকে করে করে খায়। এত লোক মারা যায়, আমি যদি মরে যেতাম তাহলে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। এসব কথা বলতে বলতে চোখে পানি চলে এসেছে। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিম আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখে পানি। খিরে, তুই কাছিস কেন? আপনাকে দেখে বোঝা যায় না যে আপনার ভিতরে এতটা কষ্ট নিয়ে কেউ বেঁচে আছে। যা আমার সামনে থেকে, আমার একটু একা থাকতে দে। কিন্তু মিম আমার সামনে এসে বসলো। চাইলেই কিন্তু সবকিছু ঠিক করা যায়, আর আপনি চাইলেই কিন্তু ভালো হতে পারেন। চাই না ভালো হতে, আমি প্রতিশোধ নিতে চাই। যাদের জন্য আজ আমি এখানে এই খারাপ পথে এসেছি, আমি তাদেরকে শেষ করে দেব। কারা সে? সময় হোক, তখন জানতে পারবি। আমি সেখান থেকে চলে আসলাম। একটু পর মিম আমার সামনে আসলো, হাতে একটা খাবারের প্লেট। খেয়ে নিন। এটা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। হাঁ করে তাকিয়ে আছেন কেন? খেয়ে নিন। না, খাবো না, যা এখান থেকে, আমার ক্ষুধা নেই। রাতে খাননি, খেয়ে নিন। তুই আমাকে খেতে দিচ্ছিস হঠাৎ? জানেন, আমার কিছু স্বপ্ন ছিল যে আমি এমন কাউকে ভালোবাসবো যে সে কষ্ট আর অবহেলা পেয়ে তার হৃদয়টা চুরমার হয়ে যাবে। আমি তাকে আবার নিজের মতো করে সাজিয়ে নেব। আমার সেই প্রিয় মানুষটার হবে আমার নিজের মতো করে সাজানো। তো আমার এখানে কেন আসিস? আপনি কাল রাতে তো খাননি, তাই নিয়ে আসলাম, খেয়ে নিন। ওই, যা এখান থেকে। আমি একবার বললাম তো খাবো না, কিন্তু আচমকা মিম এক লোকমা খাবার তুলে আমার মুখের সামনে তুলল। নিন, খেয়ে নিন। বললাম না খাবো না। আমি খাইয়ে দিচ্ছি। তুই কে যে তুই আমাকে খাইয়ে দিবি? আমি কে? আপনি আমাকে কেন খাইয়ে দিয়েছিলেন? আর আপনার মতো একটা ধর্ষকের কাছে আমি ঋণ রাখতে চাই না। চলে যাওয়ার সামনে থেকে যা, আমি তোকে ছেড়ে দিলাম। আজকে ছেড়ে দিচ্ছেন কেন? আগে তো যেতে দেননি। ধন্যবাদ, আমি চলে গেলাম। আমি মিমকে যেতে দিলাম, কারণ মিম থাকলে আমার পুরাতন স্মৃতিগুলো মনে আসবে, আর চাইলে ওকে কষ্ট দিতে পারবো না। মিম চলে গেলে আমি কিছু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে বিকালে ঘুম থেকে উঠে তো অবাক,
আমি ঘুমিয়ে আছি। ঘুম থেকে উঠে দেখি মিম আমার সাইডে বসে আছে। তুই যাসনি? কে তুই? এই, তুই আমাকে তুই করে বলছিস কেন? বল কে তুই? কেন রে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি আরফান। তো তোর আরেকটা পরিচয় আছে, সেটা বল। আমি আরফান, আর আমার কোনো পরিচয় নেই। তোর নাম পিয়ার? না, মোটেও না। আমি পিয়ার টিয়ার কাউকে চিনি না। মিথ্যে বলবি না, তোর পুরো নাম আরফান পিয়ার। না, শুধুই আরফান। আয়, আর লুকাস না প্লিজ। দেখ, এই কয়েকটা বছর খুব কষ্ট হয়েছে তোকে ছাড়া থাকতে, আর পারবো না। কি বলছিস এসব? আমি কিছুই বলছি না, আমায় ক্ষমা করে দে। আর লুকাতে হবে না, তুই ধরা পড়ে গেছিস। তোর বুকের জোরন আর তোর ঠোঁটের টিপ আর চাহনিটা পরিবর্তন করতে পারিস নাই, সেই জন্যই ধরা পড়ে গেছিস। আচ্ছা, আমরা কি খুব অপরাধ করেছিলাম রে পিয়ান, যে আমাদের ছেড়ে এই কয়েক বছর পার হয়ে করে দিলি? চিনতে যখন পেরেছিস তাহলে আর লুকাবো না। শুধু তোর জন্য আমার পরিবার আমাকে চোর বদনাম দিয়েছে। আমি কি তোর হারটা চুরি করেছিলাম? কিন্তু তুই সবার সামনে আমাকে কি বললি? আরফান আমার হার চুরি করেছে। আজ থেকে 13 বছর আমি আর মিম ছিলাম খুব ভালো বন্ধু, যাকে বলে এক হৃদয় আর দুই শরীর। একজন আরেকজনকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারতাম না। কিন্তু আমি একটু দুষ্টু ছিলাম, মিমের সাথে ফাজলামি করতাম। ওর পছন্দের জিনিসগুলো আমি নিয়ে নিতাম, কখনো লুকিয়ে রাখতাম। খুব সামান্য জিনিসগুলো, যেগুলো মূল্য খুব কম ছিল কিন্তু ভালোবাসা প্রচুর। এভাবে দুষ্টুমিষ্টির সময় আমি পার করছিলাম। কিন্তু একদিন আমি সকালে ঘুমিয়ে আছি, দেখি ঘুম থেকে আমার আব্বু আম্মু আমাকে টেনে হিসেবে বাইরে নিয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। তুই মিমের হারটা কোথায় লুকিয়ে রাখছিস? কেন চুরি করলে ওর হারটা? তোর কি আমরা টাকা পয়সা কম দিই? কেন চুরি করে বেচে দিলি? কোন হার? আর আমি কার কাছে কি বিক্রি করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ, একদম মিথ্যে কথা বলবি না, মেরে চামড়া খুলে দেব। বলে আব্বু আমাকে মারতে লাগলো। যেখানে আমার আম্মু, ভাইয়া, মিমের আব্বু সবাই দেখছে, কেউ আমাকে রক্ষা করছে না। বিশ্বাস করো, আমি নিই নাই। এই মিম, তুই আব্বুকে বল না যে আমি হারটা নিই নাই। হ্যাঁ, তুই নিয়েছিস, আর তুই আমার সব জিনিস নিয়ে লুকিয়ে রাখিস। দিয়ে দে আমার হারটা। কি করে তোদের সবাইকে বোঝাবো যে আমি নিই নাই? আব্বু প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি নিই নাই। কিন্তু আব্বু আমার কথা না শুনে মারতে লাগলো। তোর মতো একটা ছেলে জন্ম দেওয়া পাপ, তোর মুখ দেখাও পাপ। আমাকে মারতে লাগলো সে একভাবে। আমি আর মার সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর আমি দেখি বাইরে পড়ে আসি, আর দরজায় তালা লাগিয়ে দিছে ভেতর থেকে। আমি উঠে কথা বলতে পারছি না, সমস্ত গায়ে ব্যথা। কোনো রকম উঠে দরজা লক করে বললাম, আব্বু দরজা কেন দেওয়া? দরজাটা খুলে দাও, আমি ভেতরে যাব। আমার বাইরে ভয় করছে। ও পাশ থেকে আব্বু বলল, তোর মতো একটা চোরের জন্য এই বাড়ি তৈরি করেনি। আমি তোর মতো একটা কুলাঙ্গা ছেলের মুখ দেখতে চাই না। দূর হয়ে যা, আর কোনোদিনও যেন তোর মুখ না দেখি। কোথায় যাব আমি? আমি তো কোথাও চিনি না। আমি হাজারো অনুনয় বিনয় করলাম, কিন্তু কেউ দরজা খুলো না। আমি সেখান থেকে বেশ খানিকক্ষণ বসে থাকলাম। মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বের করে দিল। আমার নিজের উপর একটা জেদ তৈরি হলো। আমি তো খারাপ না, তবুও খারাপ বলল। তো আজ থেকে আমি খারাপ হব, আর যদি কখনো সুযোগ পাই তাহলে এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। এই আরফান, আমাকে ভুলে কিভাবে থাকলি রে? তোকে কত খুঁজেছি। তোর জন্য, শুধু তোর জন্য আমার জীবন থেকে 13টা বছর হারিয়ে গেছে। তুই আমার জীবন থেকে সব শেষ করে দিয়েছিস, আমিও তোর জীবন শেষ করে দিব। আরফান, তোর এই অপবাদ দেওয়ার পিছনে আমার চাচার পুরো হাত ছিল। সে তার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমাদের সব কিছু নিজের করে নেওয়ার জন্যই এটা করে। আমি তোকে ভালোবাসতাম, তাই তোকে রাস্তা থেকে সরানোর জন্য এই প্ল্যান করে। আচ্ছা, তুই তো আমাকে পছন্দ করতিস, আমাকে জানতিস, তাহলে আমাকে কেন চোর বলেছিলি? তুই যদি বলতিস যে আরফান চুরি করে নাই, তাহলে তো আব্বু আর আমাকে মারতো না। শুধু তোর কারণে আমি 13টা বছর দূরে আছি আমার মা বাবার থেকে। আমি ছোট ছিলাম আর বুঝতাম না কোনটা ভালো আর কোনটা মন্দ। প্লিজ আমাকে ক্ষমা করে দে। একে মিম আচমকা আমার পা দুটি খুব শক্ত করে ধরে জড়িয়ে ধরে আছে আর কান্না করছে। আমি মিমকে জোরপূর্বক ছাড়ে নিলাম। সর সর, চলে যায় এখান থেকে, না হলে আমি চলে যাব। দেখি দরজার কাছে মিমের আব্বু আম্মু আর মিষ্টি দাঁড়িয়ে আছে। আরফান, তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আর ফিরে চলো আমাদের সেই গ্রামে, যেখানে সবাই একসাথে থাকতাম। আমরা আবার একসাথে থাকি।
ওই গ্রাম, ওই ইছামতি নদীর তীর আমার জন্য অভিশপ্ত। আমি যাব না কোনোদিনও। আপনারা প্লিজ চলে যান, আমাকে একা থাকতে দিন। আমি যাব না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাহলে তোরা থাক, আমি আবার অন্য কোথাও চলে যাব। চল না আমাদের সাথে। জানিস কাকু প্রতিদিন তোর কথা মনে করে চোখের পানি ফেলে, আর আন্টি তার তো তোর কথা মনে করে কান্না করা একটা রুটিন। তাদের কান্না করতে কে বলেছে? আমার সামনে থেকে যাও সবাই, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। ওই জানিস আমি তোর কথা মনে করে প্রতিদিন কান্না করতাম। আমি ভাবতাম আমার আরফান আসবে, এসে বলবে, এই দীপানিতা আমি আর তোকে ছাড়া থাকতে পারছি না, আয় না আমাকে একটু জড়িয়ে ধর। যাবি আমার সামনে থেকে? যাচ্ছি। তোদের যেতে হবে না, আমি সোজা ছাদে চলে গেলাম। জানি না কেন খুব কান্না পাচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে। আমি ছাদে দাঁড়িয়ে কান্না করছি, হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি ছাদের সিঁড়ির দরজা লক করে দিয়ে বৃষ্টিতে ভিজে কান্না করছি। আমার কান্নাটা এই প্রকৃতির বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। চোখের পানিটা বৃষ্টির পানির সাথে মিশে হয়ে যাচ্ছে বৃষ্টির পানির অনুসারী। চোখের পানিগুলো আর আমার কথা শুনছে না। আমি সারা রাত প্রায় বৃষ্টিতে ভিজলাম। রাত 12টার দিকে দরজা খোলার সঙ্গে সঙ্গেই মিম। এই এতক্ষণ কেন কেন বৃষ্টিতে ভিজলে? জানিস না তোর বৃষ্টিতে ভিজলে জ্বর আসে? কেন ভিজলে? আর দরজা কেন বন্ধ করে রাখলে? মিম তাড়াতাড়ি ওর ওড়না দিয়ে আমার মাথার চুলগুলো মুছে দিতে লাগলো। আমি মিমকে সরিয়ে নিচে নেমে আসলাম। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়লাম। দেখি মিম আমার রুমে ঢুকে পড়লো। এই যাই এই রুম থেকে, আমি তোকে সহ্য করতে পারছি না। না যাব না, এখানেই থাকবো তোর পায়ের কাছে। দিবি কি একটু জায়গা তোর পায়ে? তোর আশ্রয় তো আমার বুকে ছিল, কিন্তু তুই নিজেই তো সেই জায়গাটা নষ্ট করে দিলি। তো এখন পায়ে আশ্রয় চাচ্ছিস কেন? দেখ আমি তো নাবালক ছিলাম, তখন বুঝি নাই যে তুই এভাবে চলে আসবি, আর এখন আমাকে এই পরিস্থিতিতে পড়তে হবে। লেকচার বন্ধ করে যা আমার সামনে থেকে। আমার প্রচুর ঘুম পাচ্ছে। মন খারাপ করে চলে গেল। সারা রাত প্রায় বৃষ্টিতে ভিজেছিল, সাথে সাথে ঘুম চলে আসলো। কয়েক পর পর ঘুম ভেঙে গেল। আমি অনুভব করলাম কেউ আমার বুকের ওপর ঝাপটে ধরে আছে, এমনভাবে চেপে ধরে আছে যে আমি নাড়াচড়াও করতে পারছি না। আমি সরিয়ে দেখি মিম, ওই তার মানে আমার বুকের উপর শুয়ে আছে। আমি সরাতে চাইলেও সরাতে পারলাম না। একটা মায়ে আমাকে আটকালো। থাক, ঘুমিয়ে আছে যখন ঘুমিয়ে থাক। কেউ যখন আমার বুকে শুয়ে তৃপ্তি পাচ্ছে তখন কেন আটকাবো? আমি আবার চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালে আমার একটু দেরিতে ঘুম ভাঙলো, কিন্তু মিম আমার বুকে নেই। কিন্তু চোখ মেলে যেটা দেখলাম আমি সেটা বিশ্বাস করতে পারছি না। আমি হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না, আমি তো জেগে আছি। আমার বাবা মা আর ভাইয়া আরও কিছু রিলেটিভরা আমার পাশেই বসে আছে। আরফান, তুই আমাকে মাফ করে দে। আমি খুব বড় অন্যায় করেছি। আর কষ্ট পাস না, আর নিজেকে কষ্ট দিস না। কে আরফান? আপনাদের আরফান তো মারা গেছে। এটা অন্য আরফান। এই আরফান হলো গুন্ডা, চোর, মাস্তান। আমাকে ক্ষমা করে দে। আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আর আমি কে যে আপনি এখানে আসছেন? তুই তো আমার আরফান, আমাদের আদরের ছোট্ট ছেলে। আদরের ছোট ছেলে, তাই বুঝি? এতটা আদরের যে আদরে তাকে বিশ্বাসই করে না। বিশ্বাস করলেন অন্য একটা মেয়েকে, বিশ্বাস করলেন না তাকে যে হাজারো ব্যথা সহ্য করে চিৎকার করে বলেছিল, আব্বু আমি আমি নিই নাই, আমি চুরি করি নাই। সেদিন কোথায় ছিল আপনার সে আদর? আজকে আদরটা এত ওভারলোড হচ্ছে কিভাবে? আফরান, সেদিনের কথা ভুলে যা। সেদিন তোকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনা করা হয়। পরে আমরা সব বুঝতে পারি এবং ওদের আইনের আওতায় আনা হয়েছে এবং কঠিন শাস্তি দিছি। বাহ, খুব সুন্দর কথা। আমাকে পারবে কে সেই 13টা বছর ফিরিয়ে দিতে? পারবে কে সেই আনন্দময় দিনগুলো যা আমি হারিয়ে ফেলেছি? দেখ, এসব চাইলেও ফিরিয়ে দেওয়া যাবে না। আর সবকিছু ভুলে গিয়ে চল, আমরা আবার নতুন করে শুরু করি। তোমরা চলে যাও। আমি যেখানে পৌঁছে গেছি সেখান থেকে আর ফিরতে পারবো না। আম্মু কান্না করছে, কিন্তু আমি নিয়তির কাছে হেরে গেছি। পারলাম না আম্মুর কান্না থামাতে, আম্মুর চোখে পানি মুছে দিয়ে আবার নতুন করে শুরু করতে। আমি উঠতে গেলাম, কিন্তু পারলাম না। মাথাটা ঘুরিয়ে আবার খাটে পড়ে গেলাম। কালকে সারা রাত ভিজে জ্বর এসেছে, সাথে সর্দিও। আমি পড়ে যাওয়ার সাথে সাথে আম্মু আর মিম ধরে নিল। তারা আমার গায়ে হাত দিয়ে তো অবাক। এত জ্বর আসলো কিভাবে শোনা? তার কান্না করে। আম্মু কালকে সারা রাত বৃষ্টিতে ভিজেছে, আমি আটকাতে পারলাম না, তার জন্যই জ্বর এসেছে। আমি সকালে ফ্রেশ হব, কিন্তু উঠতে চাচ্ছি, কিন্তু পারছি না। কিন্তু মিম আমাকে তুলে আমার একটা হাত ওর ঘাড়ে চাপিয়ে তুলে বাথরুম পর্যন্ত নিয়ে গেল।
আমি ফ্রেশ হয়ে বাইরে আসলে মিম আমাকে ধরে কাটে এনে শুয়ে দিয়ে মাথায় পানি দিয়ে দিতে লাগলো জ্বর কমানোর জন্য। আমার মাথায় হাত বুলানোর কারণে ঘুম চলে আসলো। জানি না কখন ঘুম আসলো। চোখ মেলে তাকিয়ে তো কিছুই ভেবে পাচ্ছি না এটা আমি কোথায়। আমি চোখ মেলে তাকিয়ে দেখি অন্য একটা রুমটা চেনা চেনা লাগছে। মাথাটা একটু ছেড়ে দিয়েছে। আমি উঠে দেখতে লাগলাম রুমটা। এটা তো অচেনা কোনো রুম না, এটা হলো আমার সেই চিরচেনা রুমটা যেখানে আমি ছোট থেকে বড় হয়ে শৈশব পর্যন্ত চলে গেছি। আমি উঠে রুমটা দেখতে লাগলাম। যেমনটা ছিল সব কিছু তেমনই আছে, কোনো কিছুরই পরিবর্তন হয়নি। যেমনভাবে আমি রেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে, শুধু মানুষটাই ছিল না। কিন্তু আজ সেই মানুষটা এখানে কিভাবে আসলো? কিছুক্ষণ পর মিম আসলো। আমি এখানে কেন? তোর বাসা তো তুই থাকবি না তো কে থাকবে? এখানে কে নিয়ে এসেছে? আমি নিয়ে আসছি। আমার রাগ উঠে গেল। জানি না এই রাগটা আসে কোথা থেকে। একটু আগে আমি সব কিছু দেখছিলাম, এটা আমার রুম, কিন্তু হঠাৎ করে আমার রাগটা বেশি হয়ে গেল। পুরাতন সেই কথাগুলো ভেসে এসেছে। তুই এখানে কেন নিয়ে আসলি আমাকে? বলেই মিমকে থাপ্পড় মারতে লাগলাম। বেশ জোরেই মেরেছি, কিন্তু মিম একভাবে আমার চোখের দিকে তাকিয়ে আছে। বড়ই অদ্ভুত লাগলো। আমি ওকে মেরেছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। ওর ব্যথা লাগছে না? কি দেখছি এভাবে? হঠাৎ করে ছোটবেলার কথা মনে আসলো। সেই ছোটবেলায় যখন তুই আমার ছিলি, আমার সাথে ঝগড়া করতিস, তুই মাঝে মাঝে আমাকে মেরে চিমটি দিয়ে পালাতিস। আমি মন খারাপ করে কান্না করতাম, তুই আবার এসে আমার রাগ ভাঙাতিস। কিন্তু আমি আমার সেই মায়ের শোধ তুলে নিতাম ডাবল মেরে। সেই হাতে আমি তোকে বেশি মেরেছি, তুই কি তার বদলা নিচ্ছিস? কিন্তু আমি তো এত জোরে মারতাম না, তুই কেন মারছিস? জানিস খুব ব্যথা লেগেছে। কথাগুলো মিম বলল। তখন দেখি ও চোখ দিয়ে পানি চলে আসে। আম্মু রুমে এসে, জ্বর কমেছে বাবা তোর? আপনারা আমাকে কেন এখানে নিয়ে আসলেন? আমি কে আপনাদের? বাবা আমি তোকে নিয়ে আসছি। আসলে তুই যেখানে থাকিস সেটা ভালো ছিল না, তাই আমাকে আম্মু নিয়ে এসেছে, কিন্তু মিম যে বলল এটাই আমার বাসা, আমি ওখানেই থাকবো। আরফান আমাকে ছেড়ে যাস না, আমি তো তোর আম্মু। দেখ তোকে ছাড়া আর আমি থাকতে পারবো না। জানিস তুই চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হতো। আমি সেদিন ভুল বুঝে তোকে সাপোর্ট করি না, কিন্তু জানিস তোকে কতটা মিস করেছি। প্রতিদিন রাতে খেতে গিয়ে কান্না আসতো। আমি তোকে না খাইয়ে দিলে তুই তো খাইতিস না, কিন্তু আমি যে তোকে আর খাইয়ে দিতে পারি না। আমাকে আর কষ্ট দিস না। আমি আম্মুর কথা শুনে কান্না আটকে রাখতে পারছিলাম না, তবু আমি কষ্ট করে কান্নাটা আটকে রাখলাম। আব্বু এসে বলল, আরফান, আমি তোর বাবা হয়ে তোর কাছে হাত জোড় করেছি, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা আমি তো আপনাদের উপর রেগে নেই, আমার কারোর উপর কোনো রাগ নেই। আর আমি যেখানে ছিলাম সেখানে চলে যাব, আটকাবেন না আমাকে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, যাস না তুই। আম্মু ও যাবে না, আপনারা একটু বাইরে যান। মিম আব্বু আর আম্মুকে বাইরে নিয়ে গেল। দরজা বন্ধ করে সোজা আমার জামার কলার চেপে ধরে মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে, এই ওরা তোর আব্বু আম্মু, ওদের ছেড়ে তুই কেন থাকছিস? আমি জানি তুইও ওদের ছাড়া ভালো থাকতে পারবি না, কিন্তু তুই কেন রাগ করে এসব করছিস? জানিস তারা তোর জন্য কতটা কষ্টে আছে? মিম তো আমাকে বকছে, সে ছোটবেলায় আমাকে এভাবেই বকতো। আমি ওর দিকে তাকালাম। আহারে এত নিষ্ঠুর আমি, যে ওকে এত নিষ্ঠুরভাবে মেরেছি। গাল দুটো লাল হয়ে গেছে, ঠোঁটের পাশে সামান্য ফুলেও গেছে। বাসা থেকে যেন কোথাও যাস না। তোর কথা মতো নাকি রে? আমি যাবই। দেখ আমার জন্য তো তোকে এই কষ্ট পেতে হচ্ছে। বল আমি বলছি কি আমি চলে যাই? যা, আসিস কেন? তোকে কি আমি থাকতে বলেছি? তবে রে আমাকে বের করে অন্য মেয়ে নিয়ে আসবি বুঝি? শোন, আমি মারিয়া তাবাসসুম মিম, বলে দিলাম এই বাসা থেকে না যাব আমি আর না যাবি তুই, সবাই একসাথে থাকবো। আম্মু রান্না করছে, চল একসাথে খাবো। মিম আমাকে টেনে নিয়ে খাওয়ার টেবিলে বসলো। কেন জানি না বাধা দিলে মন চাইলো না। টেবিলে বসে দেখি আমার সব পছন্দের আইটেমই রান্না করা। এই এবার যদি বলিস আমি খাবো না, তো বিশ্বাস কর আমি সত্যি তোর হাত ভেঙে দেবো। আরফান জানিস আমি সব কিছু তোর জন্য রান্না করেছি, আমি কি তোকে একটু খাইয়ে দিব? ওরে আবার জিজ্ঞেস করছেন, দেন খাইয়ে দেখেও কি বলে? আমি খাবো না, বললাম তো খাবো না। এই তুই কেন খাবি না রে? তোর অসুবিধা কি? আরফান প্লিজ এখন অন্তত রাগ করিস না, আয় না সবাই একসাথে খাই। আম্মু আমাকে খাইয়ে দেওয়ার জন্য এক লোকমা খাবার তুলে দিল। আমি আর কোনো বাধা দিলাম না, আমাকে আম্মু খাইয়ে দিতে লাগলো। আজ কতটা বছর পর আম্মুর হাতে রান্না, তাও আম্মুর হাতেই খাচ্ছি।
কিন্তু খাবারে তো ঝাল হয়নি। তো মিম কেন শোচাচ্ছে? মিমের চোখ লাল হয়ে গেছে। কি রে, তোর কি হয়েছে? এভাবে শেষ হচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গেছে। মিম কোনো কথা না বলে সোজা একটা রুমে গেল। আমি বসে আছি। আচ্ছা, ও কি জন্য গেল? আমার আগ্রহ জাগলো। আমি দেখার জন্য মিমের রুমে গেলাম। দেখি মিমে একটু বরফ ওর ঠোঁটের উপর ধরে আছে। তার মানে আমি যে মিমকে মেরেছিলাম তাই ঠোঁট কেটে গেছে। এতটা খারাপ আমি? এই খুব জ্বালা করে নাকি রে? কি জ্বালা করবে? খুব লেগেছে বুঝি? না। আমি গিয়ে মিমের হাতটা সরিয়ে দেখলাম ঠোঁটটা বেশ খানিকটা কেটে গেছে। সেজন্য মিম জাল খাবার সহ্য করতে পারে নাই। খুব জ্বালা করছে বুঝি? না রে, এইটুকু যদি সহ্য করতে না পারি তাহলে কি করে হবে বল? আমার জন্য তো তোকে এর থেকে হাজার গুণ কষ্ট আর জ্বালা সহ্য করতে হয়েছে, আমারও সহ্য করতে হবে। মিম, কি হয়েছে? আয় ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর ওষুধ লাগাতে হবে না, আমি এতেই ভালো হয়ে যাব। কেন আসিস আমার সামনে? কেন এমনভাবে অধিকার আদায় করতে চাস? দেখছিস কেমন লেগেছে তোর? আজ মারছিস তো কি হয়েছে? যেদিন আমার উপর থেকে সব অভিমান তুলে নিবি আর বলবি আমি খুব ভালোবাসি তোকে, সেদিন তোকে খুব পিটাবো, অনেক পিটাবো, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য, আর আমার থেকে দূরে থাকার শাস্তি। তা কোনোদিনও হবে না। না হলে আর কি, যদি কখনো ভালোবাসিস তখন এটা করব। এটা আর কি আমার একটা স্বপ্ন, যা আমি তোকে বলে রাখলাম আর কি। আমি আর মিমের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলাম না। আমি একটু বাইরের দিকে গেলাম। সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না। বিকেলে বাসে আসার পর কোথায় গিয়েছিলি? একটু বাইরের দিকে। কেন? ও দেখ আরফান, একটা কথা বলি, তোর সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু একটা ভুলের কারণে আর আমরা তোকে হারিয়ে সেই ভুলের কষ্টটা বুঝেছি। তাই বলছি কি, তুই যেন আর আমাদের ছেড়ে যাস না, তাহলে আমরা কিন্তু আর থাকতে পারবো না। আম্মুর কথা শুনে আমার ইচ্ছে করছিল বলতে, আম্মু আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কিন্তু পারলাম না। চোখের পানিটা মুছে রুমে চলে আসলাম। এসে দেখি মিম শুয়ে আছে। আমি মিমের পাশে গিয়ে বসলাম। মিমের দুই গালে দেখি আঙ্গুলের ছাপ স্পষ্ট পড়ে আছে, কেমন একটা লাল হয়ে আছে। আমি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম মারির দাগটা বেশ বোঝা যাচ্ছে। এত নিষ্ঠুরভাবে আমি মেরেছি, তাও আবার আমার কলেজাটাকে। যদিও সে আমার শত্রু, আমি তাকে ঘৃণা করি, তবুও যেন ওর কিছু হলে বুকে ব্যথা করে। বুকের বাম পাশটা কেমন চিনচিন করে উঠল। আমি হাত দিয়ে মিমের মুখটা ছুঁয়ে আছে, আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছি। মিম কেঁপে কেঁপে উঠল। এ রে, মিমের কি ঘুমিয়ে গেল নাকি? আমি তাড়াতাড়ি সরে গেলাম। মিম ঘুম থেকে উঠে আমার দিকে তাকালো। এই শোন না। কি হয়েছে? ভালোবাসি কিন্তু অনেকটা, তুই যতটা ঘৃণা করিস তার থেকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, তুই চলে যাবি কবে? যেদিন তুই বলবি ভালোবাসি, যেদিন বলবি এই যেতে হবে না, সেই দিনই চলে যাব। সত্যি? একদম সত্যি, বলেই দেখ। এই খুব ভালোবাসিস? এই যেতে হবে না। আচ্ছা শোনা, তোকে ছাড়া ছেড়ে আমি কোথাও যাব না। এটা তো চিটিং। তুই বললি যে চলে যাবে, এটা বললে? যাব না, তুই যে বললি যেতে হবে না ভালোবাসি। একদম চালাকি করবি না, দূর হয়ে যা। এখন দূর দূর করছিস, কিন্তু যেদিন হারিয়ে যাব তুই চাইলেও কিন্তু আর ফিরে পাবি না। আরে যা না, কে আটকাচ্ছে? ওই এভাবে বলিস না, কষ্ট হয় জানিস। তুই বকা দিলে আমার খুব কান্না পায়। আচ্ছা তুই আমাকে বকা দিলে শান্তি পাস? যদি পাস তাহলে আমাকে সারা দিন বকা দে, আমি কিচ্ছু বলবো না। চলে যা, তাহলে আর বকা দেব না। আরফান, ধর আমি রাতে ঘুমাইলাম আর সকালে আমার আর ঘুম ভাঙলো না, তখন তোর সব থেকে বেশি আনন্দ তোরই হবে না? পথের কাটা সরে যাবে। দোয়া কর এটাই যেন হয়। আমার ইচ্ছে করছিল যে মিমের মাথাটা ফাটিয়ে দিতে, যেন এমন কথা না বলে। ওর কথাগুলো বুকে এসে তীরের মতো পড়ছে। মন খারাপ হয়ে গেল নাকি? আরে চিন্তা করিস না, মরে ভূত হয়ে তোর পিছনেই লাগবো, একদম কাঁঠালের আটার মতো। আচ্ছা তুই এত বেশি কথা বলিস কেন? বিরক্তিকর। একদিন একই মিস করবি। আমি তোকে কোনোদিনও মিস করব না। আরে তুই মনে থাকলে তো তোকে মিস করব। তুই চলে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারতাম। তোর জন্য আমি আমার বাবা মার থেকে দূরে সরে গেছি, আর তুই আমার সামনে আছিস, এটা আমার করুণা। ও একটু করুণা নিয়েই থাকি। অন্যায় যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। যেদিন শাস্তি শেষ হয়ে যাবে সেদিন দেখা যাবে। আমি বাইরে চলে আসলাম। মিমের কথায় রাগ উঠে গেছে। বাইরে এসে বসে আছে। তখন
আরফান, মন খারাপ নাকি? তোমরা কি চাও আমি তোমাদের সাথে থাকি? হুম। যদি তোমরা মিমকে বের করে দাও তাহলে আমি তোমাদের সাথেই থাকবো। আমি ওর জন্য চলে গিয়েছিলাম। ওই যদি এই বাড়িতে থেকে চলে যায় তাহলে আমি থাকবো, তা না হলে আমি চলে যাব। কি রে, কি বলছিস এসব? মিম তো তোর বউ, ও কেন চলে যাবে? আমি মিমকে সহ্য করতে পারি না। কথাগুলো মিম শুনলো। আচ্ছা তাই হবে, আমি চলে যাব, তবে কোনোদিন যেন খুঁজতে যাবি না আমাকে। আমার কোনো ইচ্ছে নেই তোকে খুঁজতে যাওয়ার। ভালো থাকিস, আমি চলে যাব। এক্ষুনি যা। আরফান, তোর মাথা ঠিক আছে তো? আর মিম, তুই যেন কোথাও যাস না। তাহলে আমি চলে যাব, ওর সাথে আমি একসাথে থাকতে পারবো না। আম্মু চাইলো, মিমকে আটকাতে পারলো না। মিম সব কিছু গুছিয়ে চলে যেতে লাগলো, কিন্তু মিম চলে না গিয়ে আচমকাইটা কি করলো। মিম তার সব কিছু গুছিয়ে চলে যেতে লাগলো। আম্মু তো মিমকে আটকাতে যাচ্ছে। আমি রুমে এসে বসে আছি, হঠাৎ দেখি মিম আমার রুমে চলে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো, অনেকটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। দিস ইজ মাই লাস্ট হাগ, আর হয়তো দেখা হবে না। ভালো থাকিস, আর যার সাথে থাকবি খুব সুখে থাকবি, আর দোয়া করি যেন খুব সুখে থাকিস। আচ্ছা, আমি চলে গেলাম। আমাকে ছেড়ে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আম্মু মিমকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ। মিম তার ব্যাগটা নিয়ে চলে গেল। আরফান, মিম চলে যাচ্ছে, ওকে আটকা, ওকে যেতে দিস না। যে যাওয়ার সে তো যাবে, তাকে আটকানোর আমি কে? আমি সোজা গিয়ে রুমে শুয়ে পড়লাম। মিম চলে যাওয়ায় আমিও বেজার আছি, কিন্তু ওর ওপর রাগটা আমার একটু বেশি হয়ে আছে, তাই আর আমি আটকালাম না। যে যাওয়া সে যাক, ও যদি আমার ভাগ্যে থাকে তাহলে ফিরে পাবো, আর যদি না থাকে তাহলে থাক। আমি ছাদে দাঁড়িয়ে আছি। আজ কত বছর পর সে চিরচেনা গ্রামে এসেছি। আমি বিকালে গ্রামটা ঘুরে দেখতে গেলাম। আমি নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি, সন্ধ্যায় বাসায় আসলাম। আরফান, তুই আমার নিষ্ঠুর হতে গেলি কিভাবে? অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আমার মনটা পাথর হয়ে গেছে। যার জন্য কেউ থাকুক আর নাই থাকুক আমার কোনো আপত্তি নেই। মিম যে তোকে কতটা ভালোবাসতো সেটা যদি তুই জানতিস তাহলে আর এসব কথা বলতিস না, ওরা গিয়ে নিয়ে আসতিস। এখনো মিম করছো? ওর জন্য আমি চড়ে গিয়েছিলাম, আর ওর নাম কেন করছো? ওর ওই বিষাক্ত নাম আমি শুনতে চাই না, প্লিজ ওর নাম আমার সামনে বলো না। আমি গিয়ে রুমে শুয়ে পড়লাম, ভাবছি আমার অতীত নিয়ে, কি ছিলাম আর কি হয়ে গেছি, আর ভবিষ্যতেও কি হবে। মিম কি ফিরে আসবে? কত আদরে ছিলাম, আর একটা মেয়ে সব শেষ করে দিয়েছে। আমি তো আগে শুধু মিমের সাথে মারপিট করতাম, আর আমার নামে কত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতো। সে তো জানতো যে এটা হবে, তাহলে হয়তো বলতো না। আমি রাতে ঘুমালাম, তবে ঘুমানোর আগে পর্যন্ত মিমের কথাই মনে আসলো। জানি না কেন আমি ওকে ভুলে থাকতে চাচ্ছি। সকালে ঘুম চোখে মিমকে ডাকলাম, এ মিম, আমার ফোনটা কোথায় রে? তুই নিয়েছিস নাকি? কিন্তু মিম কোনো উত্তর দিল না। দেবে কিভাবে? মিম তো নেই, আমি ভুল বলেছি। আম্মু উত্তর দিল, কেন ডাকছিস ওকে? বের করে দিয়ে আবার ওকে কেন ডাকছিস? না, আসলে ঘুম চোখে ভুল করে ডেকে ফেলেছি। কাউকে হারানোর ব্যথা যদি তুই অনুভব করতে পারতি তাহলে আর পেয়েও হারাতিস না। প্লিজ আম্মু, সকাল সকাল ওর কথা আমার সামনে নিয়ে এসো না। আমি সকালে হালকা নাস্তা করে ছাদে গেলাম। আমার নজর পড়লো স্টে রুমে। আমি স্টক রুমে গেলাম, গিয়ে চোখ আটকে গেল টিনের বাক্সের দিকে। কত চেনা এই বাক্সটা, কিন্তু বাক্সের উপর খুব ধোলা। আমি বাক্সটা খুললাম, এর ভেতরে আমার ছোটবেলা সেই কত স্মৃতি। মিমে সেই পুতুলটা যাকে আমি খুন করেছিলাম, মানে চাকু দিয়ে ছিন্ন ভিন্ন করেছিলাম। মিম প্রচুর কান্না করেছিল এটার জন্য, আবার নতুন পুতুল কিনে দিতে হয়েছিল। সেই পুতুলটা এখনো আছে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আমি পুতুলটা সাইডে রাখলাম। একে সেই ঘন্টাটা এখনো আছে। ঘন্টাটা হাতে নিতেই মনে পড়লো মিম যখন ঘুমাতো আমি দুষ্টুমি করে ওর ঘুমটা নষ্ট করার জন্য এটা ওর কানের কাছে বাজাইতাম। কিন্তু আজ ঘন্টাটা পেয়েছি মিমকে হারিয়ে। টিনের বাক্সের ভেতর সব থেকে বেশি আছে যেটা, সেটা স্মৃতি আর ভালোবাসা। আর বাঁশিটা মুখে নিয়ে বাজালাম, ইচ্ছে করছে ফিরে যায় সেই ছোটোবেলায়। আমি বাক্সের সব কিছু আবার গুছিয়ে রাখলাম। আমি বাইরে আসতে যাব, তখন নজর গেল ছাতাটার দিকে। এটা এখনও আছে। ছাতাটা মিম আমাকে কিনে দিয়েছিল নিজের টিফিনের টাকা বাঁচিয়ে। কতটা ভালোবাসা মেখে আছে এই ছাতাটায়। ওসব দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমি গোসল করে চুল আসাতে যাওয়ার সময় নজরে গেল টেবিলে রাখা একটা ডায়েরিতে। এটা হলো মিমের ডায়েরি। আমি খুলে পড়তে লাগলাম। এটা ওর বিয়ের পর থেকে লেখা। আজ আমার বিয়ে হলো একটা অচেনা গুন্ডার সাথে। আরফান,
আমি যে তোকে ভালোবাসি। একটু পর আমার রুমে আসলো। সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি কিছুই করতে পারলাম না। পরের পৃষ্ঠায়। এই গুন্ডা ছেলেটা কেমন অদ্ভুত। ওর চাহনিটা পরিচিত, জানি না ওকে, তবে ওর স্পর্শে প্রিয় কারোর গন্ধ পেলাম। পরের পৃষ্ঠায়। এই ছেলেটা খারাপ হয়েছে তো পরিবেশের কারণে। একে কষ্ট দিয়েই পাথর বানানো হয়েছে। পরের পৃষ্ঠা। আরে এই গুন্ডা ছেলেটা আর কেউ নয়, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার অবলম্বন, আমার স্বামী আরফান, যাকে আমি হারিয়েও পাগলের মতো ভালোবাসি। আমি জানি না আরফান আমাকে এখন কতটা ভালোবাসে, কিন্তু আমি সেই ছোট্টবেলাতে যেমনটা ভালোবাসতাম ঠিক ততটাই ভালোবাসি। না, তার থেকে হাজারো গুণ বেশি ভালোবাসি। আমি জানি আমার আরফানটা আমাকে অনেক ভালোবাসে। শুধু তার উপরে যে একটা ছলনা করে ফাঁসানো হয়েছে তার জন্য আমাকে অবহেলা করছে। কিন্তু আমি জানি আরফান আমাকে একদিন বুকে টেনে নিয়ে বলবে, এমি আর ভর করিস না, আমি আছি তোর সাথে। আমি এখন শুধু সেই দিনের অপেক্ষাতেই থাকবো। পরের পৃষ্ঠায়। আজ আরফান আমাকে মেরেছে অনেকগুলো, খুব ব্যথা পাইছি, কিন্তু ব্যথাটা চলে যাবে, কষ্টটা থেকে যাবে। ও আমাকে এতটা নিষ্ঠুরভাবে মারতে পারলো? ওর মনটা কি এতটাই পাথর হয়ে গেছে? আমাকে কেন ভাবে মারলো? কেন এত কষ্ট দিচ্ছে? আপনজনের অবহেলা যে খুব কষ্টদায়ক, আমি সহ্য করতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। পরের পৃষ্ঠায়। আজ আরফান আমাকে চলে যেতে বলেছে। আমি ওর কাছে বোঝা হয়ে আছি, আর চাই না কারোর কাছে বোঝা হয়ে থাকতে। আমি চলে যাব আরফানের জীবন থেকে অনেকটা দূরে, এতটা দূরে যাব যে ও যেন আমাকে আর না পায়। আমি আরফানের জন্য সবসময় দোয়া করব, যাতে ও যেন ওর বাবা মার সাথে খুব সুখে থাকতে পারে। আমি চলে যাচ্ছি, কারণ আমার জন্য আরফান ওর পরিবার থেকে 13 বছর দূরে ছিল। আরফান রে, তুই ভালো থাকিস। তোর সাথে আমার থাকা হলো না, খুব আশা ছিল তোর সাথে সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু আমার ভাগ্যে তুই যে নেই। খুব ভালোবাসতাম আমি তোকে, কিন্তু আজ চলে গেলাম। আচ্ছা, যদি কখনো শুনিস আমি নামক কেউ এই পৃথিবীতে নাই, তাহলে প্লিজ কষ্ট পাস না, আরো খুশি হোস। ইতি হতভাগী। ডায়েরিটা পড়ে চোখের পানি চলে আসলো। মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমি তাকে এইভাবে দাঁড়িয়ে দিলাম। এটা তো মিমের সাথে বড় ধরনের অন্যায় করা হয়েছে। আর মিমের শেষ কথাগুলো বুকের বাম পাশে ব্যথা দিয়ে গেল। মেয়েটা কোথায় আছে? আমি দৌড়ে নিচে চলে আসলাম। আম্মু, মিম কোথায় গেছে একটু বলো। জানি না, তুই তো ওকে বের করে দিলি, এখন আবার শুনছিস কেন কোথায় গেছে? ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে মেয়েটা এইভাবে কষ্ট পাবে আর এইভাবে চলে যাবে। কোথায় গেছে আম্মু? তোমাকে কি বলে গেছে? না। আমার এক মুহূর্ত দেরি না করে সোজা গেলাম মিমদের বাসায়, কিন্তু মিম এখানেও যায়নি। আমি আরও বেশ কয়েকটি পরিচিত জায়গাতে গিয়ে খুঁজলাম, কিন্তু পেলাম না। আমার প্রচণ্ড ভয় হতে লাগলো। মিম কোথায় যেতে পারে? ও বলেছিল আমার থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু কোথায় যেতে পারে মাথায় কিছুই আসছে না। আমি পুরো শহর খুঁজলাম, কিন্তু মিমকে পেলাম না। সন্দেহ হয়ে গেছে। আমি হতাশ হয়ে বাস স্ট্যান্ডে বসে আছি, মাথা নিচু করে। কোথায় যেতে পারে মেয়েটা? ওর নিজের বাবা মাও জানে না কোথায় গেছে। আমি কোথায় খুঁজব মেমকে? ওর সাথে তো অনেক বড় অন্যায় করেছি। কোথায় যেতে পারে আমার মাথায় আসে না। আচ্ছা মিম, আমি যেখানে থাকতাম সেখানে জানি তো, সব জায়গায় তো খুঁজেছি, ওটাই দেখে আসে। এখান থেকে বাস ধরে কুড়িগ্রাম থেকে ঢাকা চলে গেলাম। 4 ঘন্টা জার্নি করে রাত 11টা বেজে গেছে। আম্মু ফোন দিল। কোথায় তুই? আর মিমকে পাইছিস? না আম্মু, আর মিমকে নিয়ে আমি বাসায় আসবো। আমার সেই বাসায় গেলাম, অন্ধকার হয়ে আছে। আমি আমার রুমে গিয়ে লাইট জ্বালালাম। রুমে আলো আসতেই আমার দেহে প্রাণ খুলে পেলাম। মিম ওপর হয়ে শুয়ে শুয়ে কান্না করছে। আমি সোজা গিয়ে মিমকে জড়িয়ে ধরলাম, একদম বুকের সাথে চেপে ধরে আছি। এতটা শক্ত করে ধরেছি যে মিম চেষ্টা করলেও যেতে পারবে না। মিমকে জড়িয়ে ধরে একটু স্বস্তি পেলাম, কিন্তু মিম স্থির হয়ে অনুভব করছে না, নাড়াচড়া করছে। তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে কেন চলে আসলি? এখানে কেন আসলি? ছেড়ে দে আমাকে। কে আমি? আমাকে ছেড়ে দে। তুই তো আমার সব, তুই আমার কলিজা। ছাড় আমাকে। দেখ, ছেড়ে দে। না, ছেড়ে দিয়ে তো সব থেকে বেশি ভুল করেছি, আর করতে চাই না।
দেখ শেষবারের মতো বলছি ছেড়ে দে। ক্ষমা করে দে, আমি খুব ভুল করেছি। তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে কেন ক্ষমা চাইছিস? যদি অপরাধ না করে থাকি তাহলে ছেড়ে চলে আসতি কেন? তুই না আমাকে ভালোবাসিস, আর যে ভালোবাসে সে তো কখনো ছেড়ে চলে যায় না। তুই কেন চলে আসলি? দেখ আমি বাদ দে, তুই তো শান্তিতে থাকতে চেয়েছিলি, আমি তোকে ছেড়ে দিয়েছি। আমাকে আবার এসে কেন বিরক্ত করছিস? ছাড় আমাকে। মিম, তুই ফিরে চল, আমার সাথে ফিরে আয় আমার জীবনে। দেখ, আমি আর কোনোদিনও তোকে কষ্ট দেব না, খুব সুখী রাখবো। তুই চলে গেলে আমি খুশি হব। আমায় তাহলে কি ক্ষমা করবি না? না, তুই একটা ধর্ষক, ছাড় আমাকে। এটা বলেই আমি মিমকে ছেড়ে দিলাম। মিম জেনে শুনে এই কথাটা বললো। আমি মাথা নিচু করে রইলাম। মিমকে ছেড়ে দিয়ে আমি সরে গেলাম। আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার লাগছে। ঠিক আছে, ভুল করে ফেলেছি, সামান্য করুণা করে ক্ষমা করে দিস। যদিও আমার মতো একটা ধর্ষকের ক্ষমা নেই, ফাঁসি দেওয়া উচিত। আমার সব কিছু অন্ধকার লাগছে, যার জন্য আসলাম সেই বোঝে ধর্ষক। মরে যেতে ইচ্ছে করছে আমার। কেন আসছিস এখানে? তোকে নিতে। আর আম্মুকে বলেছিলাম যদি তোকে নিয়ে যেতে পারি তবেই বাসায় যাব, কিন্তু তা তো হলো না। আর আমি একা বাসায়ও যাব না। আমি মরে গেলে একটু দেখে আছিস, আর পারলে ক্ষমা করে দিস। কথাটা শেষ করার আগে, কেন, তুই কোথায় যাবি? জানি না কোথায়, তবে কষ্ট আর সহ্য করতে পারছি না। আর খালি হাতে আম্মুর সামনেও যাব না। আমার জীবনেই কেন এত কষ্ট? আমাকে পারলে ক্ষমা করিস। তুই কি বলছিস, ক্লিয়ার করে বল। কিছু না, যদি কখনো আমাকে মনে পড়ে তাহলে কষ্ট পাস না যেন। আমি চলে যেতে লাগলাম। পেছন থেকে মিমা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তুই যেখানে যাবি আমিও সেখানে যাব, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ছাড় আমাকে, আমি যে একটা দর্শক। তুই কাকে ধর্ষণ করেছিলি? তোকে। এটা ধর্ষণ ভালো না। আমাদের তো বিয়ে হয়েছিল, আর বিয়ের পরে স্ত্রী তো তার স্বামীর সম্পদ হয়ে যায়। স্বামী যা ইচ্ছা করতে পারে। ছাড় আমাকে, আমি গুন্ডা, আমি দর্শক। এক কথা আর বারবার বলবি না, তোর মুখ কিন্তু ভেঙে দেবো আমি। তোকে ছাড়া এতদিন আছি, আর থাকতে পারবো না। মিমা আমাকে ছেড়ে সামনে থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। জানিস, খুব কষ্ট পেয়েছিলাম, তাই চলে আসছি। ক্ষমা করে দে, আর কোনোদিনও কষ্ট দেব না। পাগল, কষ্ট পাইছি কিন্তু রাগ করিনি তো, ক্ষমা চাইছিস কেন? চলে আসলে কেন? আর যাব না। খুব ভালোবাসি, কিন্তু তুই যতটা ভালোবাসিস ঠিক ততখানি ভালোবাসতে চাই। আমিও। আর যেন ছেড়ে চলে যাস না। আচ্ছা। ছাড় আমাকে। কেন? ছাড়, কিছু হিসাব বাকি আছে। কি হিসাব? বলছি, তার আগে বাসায় ফোন দিয়ে বল, না হলে সবাই চিন্তা করবে। আমি বাসায় ফোন দিয়ে বলে দিলাম। কি হিসাব? তুই আমাকে মেরেছিলি, তার হিসাব এখনো বাকি আছে। কড়াই গন্ডাই হিসাব হবে। কেমন? আর তার জন্য ক্ষমা প্রার্থী। ক্ষমা করতে পারি, আমার কিছু শর্ত আছে। কি সেই শর্ত? আমি মানতে রাজি আছি। আমাকে খুব ভালোবাসতে হবে, আমার সব কথা শুনে চলতে হবে, কোনো প্রকার নেশা করা যাবে না, আমাকে বুকে নিয়ে ঘুমাতে হবে, আর প্রচুর আদর করতে হবে, তবে সব সময় না। আর কিছু? মনে পড়ছে না, বললে বলবো। আচ্ছা, কিন্তু আদরটা কখন করব? এখন করলে কিছু বলবো না। কিভাবে আদর করব? একটু শিখিয়ে দে গো আমায়। ওরে বাবা, শিখিয়ে দিতে হবে কেন বাবু? তুমি পারো না? আমি তা পারি, তা তুমি একটু শিখিয়ে দাও। চোখ বন্ধ করো। না, চোখ বন্ধ করলে শিখবো কিভাবে? চোখ খুললে আমার লজ্জা করে, তুমি অনুভব করো। যথা আজ্ঞা। আমি চোখ বন্ধ করলাম। মিমি আমার পায়ের ওপর দাঁড়ালো। আসলে একটু খাটো না, আমি একটু বেশি লম্বা। আমার গলাটা জোরে ধরে আলতো করে আমার মুখের কাছে মুখ নিয়ে এলো। আর বলুম না, লজ্জা করে। আসলে আমি আর কিছু জানি না। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।